স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। থেকে থেকে অস্থিরতায় পড়ছে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। এই মুহূর্তে এমন জটিলতা আছে অন্তত 4টি বিশ্ববিদ্যালয়। এর সাথে আজ যোগ হয়েছে বিসিএস এর কোটা নিয়ে উচ্চশিক্ষিত একদল তরুণের অবরোধ। এসব নিয়ে আজকের আলোচনা, অবরোধে উচ্চশিক্ষা। কথা বলতে আজ স্টুডিওতে আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব এ.কে আজাদ চৌধুরী, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস.এম.এ ফায়েজ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আইনুন নিসার। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ ফায়েকুজ্জামান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা সাদেকুল আরিফ বিন মতিনের সাথে। স্বাগত আপনাদেরও। স্যার, আপনার কাছেই প্রথমে জানতে চাই, যেহেতু আজকে আপনি নিশ্চয়ই জানেন যে আজকে শাহবাগে কোটা সিস্টেম, সরকারি চাকরিতে কোটা সিস্টেমের পক্ষে বিপক্ষে কথা বলে আজকে অবরোধ করা হয়েছে শাহবাগে অনেকক্ষণ। তো মেধাবীদের ছেকে আনতে শিক্ষাঙ্গন চাকরির ক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থা, মেধার লালনে কোটা পদ্ধতি সহায়ক না বাধা? কোটা সিস্টেম এখানে এটা অবশ্য বলার অপেক্ষা রাখে না যে সিস্টেমটা এখানে পাবলিক সার্ভিস কমিশন, মাই ফ্রেন্ড ওয়াজ চেয়ারম্যান অফ পাবলিক সার্ভিস কমিশন, হি উইল বেটার বিয়ার মি আউট। কোটা সিস্টেমটা করা হয় ডিসঅ্যাডভান্টেজ গ্রুপটাকে সমতা দেওয়ার জন্য। এটা হিউম্যান একটা অ্যাপ্রোচ আছে এটার ভিতরে। আর ইউনিফর্মিটি অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি দেওয়া সম্ভব না হলে কোটা সিস্টেমে এটা করা হয়। এটা অনেক দেশেই আছে, ইন্ডিয়াতে যথেষ্ট পরিমাণে আছে অবশ্য দলিতদের জন্য। আমাদের এখানে আসলে অঞ্চল ভিত্তিক বা ডিস্ট্রিক্ট ভিত্তিক, যে ডিস্ট্রিক্টে খুব বেশি ফ্যাসিলিটি আছে বা প্রাগ্রসর বা শিক্ষার হার বেশি বা অপরচুনিটি বেশি বা কোটা সার্ভিসে বেশি আছে, তাদের একটু কম দেওয়া হয়, অন্য জায়গায় দেওয়া হয়। কিন্তু ন্যাচারাল জাস্টিসের ক্ষেত্রে কোটা একটা বাধা, কারণ এভরি সিটিজেন হ্যাজ এ ইকুয়াল রাইট অ্যান্ড শুড হ্যাভ এন ইকুয়াল রাইট। আবার কোটা সিস্টেমের আরও একটা সুবিধা যেটাই বলেন, কোটা সিস্টেম করে আবার আপনি শুধু যে যার রাইট আছে তাকে ডিভিয়ার করছেন তার না, ইউ আর প্রমোটিং সেকেন্ড গ্রেডার টু দি ফার্স্ট গ্রেড, দ্যাটস এ লস টু দি সোসাইটি। কিন্তু যদি সামগ্রিকার্থেই মানব কল্যাণের কথা চিন্তা করেন, ইকুইটির কথা বলেন, ব্যালেন্সের কথা চিন্তা করেন, তাহলে কোটা সিস্টেম বোধহয় কিছুদিন থাকতেই হবে, সব দেশেই আছে। আজকে যে প্রবলেমটা হয়েছে এটা হয়তো প্রিম্যাচিওর, কারণ কোটা সিস্টেম হয় সাধারণত সিলেকশনের পরে চাকরি দেওয়ার সময় কোটা সিস্টেমের অ্যাপ্লিকেশনটা হয়। কিন্তু এখন রেজাল্টের বেলায় কোটা সিস্টেম করা, আমি যদ্দূর রিপোর্টেড হয়েছি সেটা আমি কখনো শুনিনি। উনি শুনতে পারেন, করেও থাকতে পারেন, কিন্তু আমার মনে হয় দিস ইজ নট জাস্টিফাইড। কোটা সিস্টেম হবে যখন ফাইনাল লিস্ট হয়ে জব দিবেন তখন, কিন্তু পাশের ক্ষেত্রে স্যার এটাতে একটা প্র্যাকটিক্যাল অসুবিধা হচ্ছে প্রিলিমিনারি রেজাল্টের ক্ষেত্রে। স্যার এটা প্রিলিমিনারি রেজাল্ট যেটা হলো সেই ক্ষেত্রে এটা ছিল না, দিস ওয়াজ নেভার নেভার ডান এন্ড ইট শুড নট হ্যাভ বিন। স্যার এটাতে যে কথাটা বলা হয়েছে যে যদি কোটা সিস্টেম 30% মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য রাখা হয় বা জেলার জন্য 10% বা নারীদের জন্য 10% করে কোটা রাখা হয়, প্রিলিমিনারিতে যদি ওই শতাংশ সংখ্যক লোক না পাস করে আসতে পারে, তাহলে এই সিটগুলি কিভাবে? তাহলে some other people will come, some other people come, কারণ কোটা সিস্টেম হবে অন মেরিট বেসিস। ফাইনালি অফার যখন করা হবে তখন কোটা সিস্টেম হবে। তাহলে কি স্যার ইফ ইউ স্টার্ট গিভিং কোটা সিস্টেম ফ্রম দি প্রাইমারি অর সেকেন্ডারি অর টু দি ইউনিভার্সিটি লেভেল, তাহলে তো এটা সমতার এগেইনস্ট। এই কথাগুলি আসলে আজকে যারা অবরোধ করেছে তারা বলেছেন আই এম উইথ ইট, আই এগ্রি উইথ ইট, এন্ড আই থিংক ইট ওয়াজ নট জাস্টিফাইড। They have a strong reason for quota system, but that should be implemented after they select the final list for award of job. এখন কোটার জন্য তাদেরকে পাশ করালেন না, this I never heard of, and it should not আসলে প্রিলিমিনারি পরীক্ষা যেটা নেওয়া হয়, কাট পয়েন্ট একটা নির্ধারণ করা হয় যে মিনিমাম মেরিট, That is it. দিস ইজ দ্য মিনিমাম মেরিট দ্যাট ইউ আর এলিজিবল, দিস ইজ ইউর এলিজিবিলিটি টু সিট ফর দ্য এক্সামিনেশন, রিটেন অ্যান্ড দেন ভাইভা। কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় এদেরকে কোটার মধ্যে দিয়ে আনা বা বাদ দেওয়া, এটা আনথিঙ্কেবল। দিস ইজ অ্যাবসলিউটলি, আই ক্যানট ইমাজিন দিস। স্যার কি কিছু বলবেন প্রিলিমিনারিতে কোটা? আমি আসলে এটা সম্পর্কে তেমন অবহিত নই, তবে প্রফেসর আজাদ চৌধুরী যেটা বললেন যে কোনো একটা পার্টিকুলার জনগোষ্ঠী যাদের জন্য স্পেশাল অ্যাটেনশন প্রয়োজন, সেটার জন্য কোটা বিভিন্ন দেশে আছে। আমার কাছে ক্লিয়ার না যে বাংলাদেশের এই কোটাগুলো কবে তৈরি হয়েছিল, সো এটারও রিভিশনের প্রয়োজন আছে, এটারও আপডেটিংয়ের প্রয়োজন আছে। হ্যাঁ, কিছু লোককে আমরা টেনে তুলব, কিন্তু তার সাথে মেধাবীরা যাতে কোনোভাবেই
ক্ষতিগ্রস্ত না হয় সেটাও এনশিওর করার প্রয়োজন আছে। নারীদের জন্য কোটা, মুক্তিযোদ্ধাদের জন্য কোটা, এখন মুক্তিযোদ্ধার সন্তানের জন্য কোটা। এখন 2012 সনে যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা ইস্যুড হয়েছে সেখানে কিছু সন্দেহের প্রশ্ন জাগে। তো কাজেই এই পুরো জিনিসটা হয়তো রিভিউ করা যেতে পারে, বাট আমার ব্যক্তিগত যেহেতু এটার ব্যাপারে খুব একটা অভিজ্ঞতা নেই, পড়াশোনা নেই, আমার কোনো মতামত নেই। আগে যখন কোটা দিয়ে আসতো কেউ, যদি কোটা ফিল আপ না হতো, প্রয়োজনীয় সংখ্যক ছাত্র ছাত্রী না পাওয়া যেত, তখন অন্য জায়গা থেকে মেরিটে সবাই আসতো। কিন্তু এখন এটাকে খালি রাখা আমি হচ্ছে। পাকিস্তান এখন আমলের কথা মেরিটটাকে খালি বলতে রাখা, পারি। এই কোটাটাকে খালি রাখা হচ্ছে, এটা ফিল আপ করা হচ্ছে না। বাট দ্য মেরিটোরিয়াস স্টুডেন্ট শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড দে শুড ফিল আপ দিস কোটা ইফ দেয়ার ইজ আগে আ ভ্যাকেন্সি। এটা সিভিল সার্ভিসে কখনো কোটা ছিল না, কিন্তু পাকিস্তান আমলে এই 6 দফা আন্দোলন যখন আরম্ভ হলো তখন থেকে এই স্বাধিকার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমতা বিধানের লক্ষ্যে তখন ইস্ট পাকিস্তানে কোটা সিস্টেমে একটা কোটা ধরা হয়েছিল সিভিল সার্ভিস থেকে সব সার্ভিসেসে। আমি সেটা জানি, কিন্তু সেটা হলো ইস্ট আর ওয়েস্ট পাকিস্তানের জন্য। আর যেটা হলো ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য একটা কোটা ছিল, সেটা এখনো আছে। দিস আর জাস্টিফাইড, ডিস্ট্রিক্ট কোটাও জাস্টিফাইড, Sir, বাট নট অ্যাট দি দ্যাট লেভেল। স্যার এটা তো আপনি একটা বললেন, আরেকটা প্রশ্ন উঠেছে, এটা আমি একটু ফায়ার স্যারের কাছে জানতে চাই, তারপরে আপনাদের দুজনের কাছে জানতে চাই। আগে স্যার, আপনি যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখন কোটা কত শতাংশ ছিল? এখন সব মিলিয়ে 55% বা 56%? কোটা না কমে যে বাড়ছে, এটা কিভাবে দেখছেন? কোটা ছিল, দুটো কোটা ছিল পার্টিকুলারলি, তিনটে কোটা ছিল। জি। একটা ছিল ফ্রিডম ফাইটার্স কোটা, 30% বোধহয় ছিল, খুব সম্ভব। আমি অনেক দিন আগের কথা, এক্সাক্ট পার্সেন্টেজ তো বলতে পারবো না। উইমেন ফিমেল কোটা ছিল, আর দেন জেলা কোটা ছিল। উপজাতীয় জেলা কোটা, কোটা, জেলা উপজাতীয় কোটা ছিল। ফ্রিডম ফাইটার্সদের তাদের কোটা আমি বলবো পরে দেখা যাচ্ছে যে ফিল আপ করা সম্ভব হচ্ছে না, বিকজ বাই দিস টাইম ফ্রিডম ফাইটারদের এজ পার হয়ে গিয়েছিল। একটা প্রস্তাব এসেছিল যে তাদের সন্তানদেরকে সেটা দেওয়া যায় কি না। তা আমরা যেটা বলেছিলাম যে দেশের ভবিষ্যৎ বংশধরদেরকে দুই ভাগে বিভক্ত করা কোনোভাবে সমীচীন হবে না। একটা স্ট্রিম একভাবে চললো, আর একটা স্ট্রিম অন্য গ্রুপ অফ থটস, এবং তার সন্তানরা আবার ডিভাইডেড। এই দেশটাকে চিরস্থায়ীভাবে আমরা ডিভাইড করে ফেলছি। এটা কাঙ্ক্ষিত নয়। দিস ওয়াজ আওয়ার অবজারভেশন when I was the chairman of the Public Service Commission. Dr. Ainin But Shetty- ultimately এখন এটা পরিবর্তন হয়েছে, সন্তানরা এসছে, there may be merit in it, there may be logic in it, but our stand was different, যে আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে দুইভাবে বিভক্ত আমরা করতে চাই না। ডক্টর আইনুল সাথে আপনি কি? আমি শুধু একটা কথাই বলবো যে যেহেতু এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং কিছু ছাত্র রাস্তায় নেমেছেন, এটা সিরিয়াসলি পর্যালোচনা করে একটা সিদ্ধান্তে আসা উচিত, এবং এই কাজটি নীতি নির্ধারণীরা করবেন। এটা ঠিক আমাদের তবে formula হতে পারে না। আপনারা প্রস্তাব আমার প্রস্তাব না, আমার মানে ছেলেরা দে আর ভেরি কাইন্ড, ইট ওয়াজ ব্লকড আমি আসার পথে। এবং আমি যখন বললাম যে আমি বলে নাই, আমার লোক যে বললো, বলে যে স্যার আসছে, দে আর ভেরি কাইন্ড, বলে যে না স্যার যান, আপনারা যান, ভেরি ডিসেন্ট। তবে একটা কথা হলো যে তাদের প্রটেস্টের ভাষাটা যেন রাস্তা বন্ধ না করে হয়, এটা আমাদের উই শুড কাম আউট অফ ইট। যে কারণে হোক, লজিক তো আছে, রিজন আছে, আমরা সবাই বলতেছি। এখন there are a lot of sensible people to speak বিশেষ for করে them. এবার যেটা করা হলো, এটা করা ঠিক হয়নি। This is না, not. নট দিস ওয়ান, যে প্রিলিমিনারিতে যে কোটা দিয়ে স্ক্রিন আউট করা হলো সেটা কাউকে, স্যার বা প্রথম কাউকে প্রথম। আনা হলো, এটা আমি আই কুড নট There থিংক are- অফ। there are তুমি যেটা বললে, ইউ অলসো সেড সো, যে সেটা স্যার প্রথমেই বলেছেন। আমি একটু ডক্টর মোহাম্মদ ফাইকুজ্জামানের কাছ থেকে শুনবো যে ডক্টর মোহাম্মদ ফাইকুজ্জামান, আপনি শুনছিলেন যে আমাদের প্যানেলে 3 জন উপাচার্য আছেন, তিনি বলছিলেন আপনি কি মনে করেন যে এই যে কোটা সিস্টেম সেটা আসলে ছাত্রদের সাহায্য করছে নাকি ছাত্রদের জন্য ক্ষতি করছে? ডক্টর ফাইকুজ্জামান, আপনি যদি একটু বলতেন। জি জি, আপনাকে ধন্যবাদ। ওখানে 3 জন আমার শিক্ষক স্থানীয় প্রায় সবাই, প্রফেসর একে আজাদ চৌধুরী আছেন, প্রফেসর এসএম ফায়েজ এবং আইনুল শেখ স্যার, সবাইকে আমার শুভেচ্ছা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে মুক্তিযোদ্ধা কোটা, এটা তো একটা আসলে সম্মানের ব্যাপার, কিন্তু সেটা কতদিন চলবে সেটা নিয়ে ভাববার অবশ্যই বিষয় আছে। কারণ এখন ওদের মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের ক্ষেত্রে এটা করা হয়েছে, তবে এটা একটা জাতীয় সম্মানের ব্যাপার। আমি মনে করি যে এটা ঠিকই আছে। আর অন্যান্য ক্ষেত্রে যে কথাটা ফায়েজ স্যার বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে যদি কোনো জায়গায় কোটা পূর্ণ না হয়, সেটা অবশ্যই মেরিটোরিয়াস যারা মেরিটে আছেন তাদের ওখান থেকে পূরণ করা উচিত, কিন্তু কোটা খালি রাখা কাম্য নয়। কারণ
আমাদের অনেক মেধাবী ছাত্র সেক্ষেত্রে বঞ্চিত হতে পারে, মেধাবী প্রার্থী বঞ্চিত হতে পারে। সে কারণে কোটা আছে সেটা ঠিকই আছে, কিন্তু কোটা না পাওয়া, কোটায় যদি পাওয়া না যায় উপযুক্ত প্রার্থী, সেক্ষেত্রে সেটাকে খালি রাখাটা এটা দুর্ভাগ্যজনক। আমি মনে করি যে সেটা অন্য জায়গা থেকে, অর্থাৎ যারা মেরিটে পাশ করে তাদের ওখান থেকে ওই কোটা পূরণ করা উচিত। অধ্যাপক ফায়েকুজ্জামান, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর সাদেকুল আরিফিন মতিন, আপনার মতামত জানবো যে এই কোটা সিস্টেম সম্পর্কে আপনি যদি একটু আমাদেরকে বলতেন। অধ্যাপক সাদেকুল আরিফিন মতিন। ধন্যবাদ আপনাকে। আমি আলোচনাগুলো শুনছিলাম এবং সবার কথাই শুনলাম। আমি যে বিষয়টি বলতে চাই সেটা হলো প্রফেসর আজাদ চৌধুরী যে কথাটি বললেন, এবং আমি তার সাথে একমত হয়ে বলতে চাই যে এই কোটা থাকা দরকার, তবে কোটার পরিমাণটা কমিয়ে দেয়া। আরেকটি বিষয়, মুক্তিযোদ্ধার সন্তান বা তার নাতি নাতনির জন্য যেটা হয়েছে সেইটার সাথে এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা প্রতিবন্ধীদের কোটা এগুলো আছে, এখন এগুলো সব মিলে যদি দেখা যায় যে ওই পরিমাণটা এমন হচ্ছে যে আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে, তখন সেই জায়গাটা একটু পর্যালোচনা করতে হবে। যেহেতু বিষয়টি উঠে এসেছে এখন এবং কথাটা আলোচনা চলছে, আমার মনে হয় যে এগুলো পর্যালোচনা করে পরিমাণ কমায় দিয়ে হলেও এই বিশেষ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী এবং সর্বোপরি এই মুক্তিযোদ্ধাদের সন্তান বা তার নাতি নাতিদের জন্য যে বিষয়টা আছে সেখানে কম করে হলেও কিছু কমিয়ে দেওয়া হোক। মেধাবীদের জন্য অগ্রাধিকার দেওয়া বা প্রায়োরিটি দেওয়া এটা থাকুক, কিন্তু আমার মনে হয় যে কোটাটিকে এই মুহূর্তে তুলে দেওয়া ঠিক হবে না। একটা কিছুদিন সময় আমার মনে হয় এটাকে রাখা দরকার। তবে হ্যাঁ, আমি এটা মনে করি যে এই কোটাটা আজীবন বা অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে পারে। দেখা যাবে যে একটা ব্যালেন্স হয়েছে এবং সেখানে দেখা যাবে যে মেধাবীদেরই অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। জি, অধ্যাপক সাদেকুল আরিফিন, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে। অধ্যাপক আজাদ চৌধুরী, আমরা একটা অন্য প্রসঙ্গে আসি যে আমরা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিতে, যেগুলি নামী বিশ্ববিদ্যালয়গুলি আছে, সেগুলির মধ্যে আমরা এই মুহূর্তে নানা অসুবিধা দেখতে পাচ্ছি। যেমন আমি যদি এখনকার অবস্থা বলি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অবরুদ্ধ থাকতে হচ্ছে, কারণ ক্ষমতাসীন দলের সমর্থক ছাত্র গোষ্ঠী তাকে তার অপসারণের দাবিতে তাকে তার কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন, এরকম একটি ঘটনা ঘটেছে। রাজশাহীতে চলছে পুলিশ এবং ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। খুলনায় পরীক্ষার দাবিতে ছাত্রদের অনশন করতে হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অনশনের দাবিতে আজকে 17 দিন ধরে প্রশাসনিক ভবনে তালা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আসলে 73-এর অধ্যাদেশ মেনে হচ্ছে না কেন, সেটা নিয়েও প্রশ্ন আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোপের মুখে পড়েছেন উপাচার্য, শিক্ষকদের তোপের মুখেই, যে এই শিক্ষক নিয়োগ নিয়ে। এই সার্বিক ব্যাপারটা নিয়ে যদি আপনারা একটু আলোচনা করতেন, আমরা একটা বিরতি থেকে ফিরে নিয়ে এসে আপনার কাছ থেকে স্যার এগুলি একটু শুনতে চাইবো যে আপনি এগুলি কিভাবে দেখছেন। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। স্যার, আমরা বিশ্ববিদ্যালয় অস্থিরতার কথা বলছিলাম, সবচেয়ে উপরে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কথা, বাকিগুলো আপনি জানেন স্যার। এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খানকে 8 ঘন্টা তালা দিয়ে অবরুদ্ধ করে রেখেছিল গতকাল সরকার সমর্থক শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ। আর বাকিগুলি স্যার আছে রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং পুলিশের মধ্যে, এটা কুমিল্লার, রাজশাহীতে ছাত্র দলের পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ঘটনা ঘটেছে। আমি I beg to differ with you. উচ্চশিক্ষায় ধস বা অবরুদ্ধ হয়নি, এটা নয়। সেন্সেশনালাইজেশনের জন্য বলতে পারেন, I beg to differ, and I strongly beg to differ, because you must admit 35টা পাবলিক ইউনিভার্সিটি, তার ভিতরে 4টা বিশ্ববিদ্যালয়, 6টা বিশ্ববিদ্যালয়, 6টা বিশ্ববিদ্যালয় অশান্ত হয়েছে বিভিন্ন মাত্রায়। আমার কাছে মনে হয় একটা হলেও আমি দুঃখিত, লজ্জিত, এবং সেটা রেকটিফিকেশন দরকার আছে। বাট ওভার টাইম সিরিজ অ্যানালাইজ যদি করেন, সোসাইটি ইজ নট স্ট্যাটিক, ইউ মাস্ট কম্পেয়ার ইট উইথ 80s, 90s, 20s and 21 and onward. আমি যখন ছাত্র ছিলাম তখন যে অবস্থা ছিল, মুক্তিযুদ্ধের পরে পরে সেরকম অবস্থা ছিল না। আমি যখন শিক্ষক হলাম, যখন 68, 70s এর দিকে, তখন ডিফারেন্ট অবস্থা। 68-এ তা আমি যখন উপাচার্য হলাম 96-এ, গান র্যাটলিং, গান রানিং used to be the frequent incident in most of the university. ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যখন প্রথম দায়িত্ব নেই, 70 থেকে 80টা ইনসিডেন্ট হতো
গান ফায়ার, অবস্থা ভালো হচ্ছে স্যার বলেছেন। এবং এটা এরকম করতে করতে when I left the incident was zero. এখন এরপরে এর স্ট্যাটিক আমরা স্তর উত্তরণ করতেছি, কিন্তু আনফর্চুনেট থিং যেটা হয়েছে, আগে ছাত্রে হতো, আনফর্চুনেটলি এখন যে ডাইমেনশনটা ওপেন হয়েছে, টিচার্স আর মোর ইন্টারেস্টেড অ্যান্ড মোর ইনভলভ। আমার কলিগেরা অনেকেই ভালো, অধিকাংশ লোকই মেধাবী, কিন্তু কিছু সংখ্যকের জন্য পুরো দোষটা বদনামটা নিতে হয়। তাদের উচ্চাসা প্রত্যাশা, প্রাপ্তি আর প্রত্যাশা, এই জন্যেই প্রশাসনের সঙ্গে বা প্রশাসনের দলীয়করণ বা নিয়োগের ক্ষেত্রে অবস্থান থেকে সরে আসার কারণে শিক্ষকরা প্রতিবাদ করে। প্রতিবাদ শিক্ষকরা করবে, এটা আমরা ভালো সবসময় করে এসছে, কিন্তু শিক্ষকের প্রতিবাদের ভাষা তালা মারা নয় স্যার। এটা আমাদেরকে তবে সেই সঙ্গে সিলভার লাইনিং ইজ দ্যাট ইউজিসি ইজ টেকিং অ্যাকশন। যখনই পত্রপত্রিকায় কোনো খবর আসে, ইউজিসি টিম যায়, ইনভেস্টিগেট করে ইফ ইট ইজ ফাউন্ডেড, আমরা তখন শিক্ষা মন্ত্রণালয়কে বলি টু টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার টু কারেক্ট ইট। সেই সঙ্গে বলতে চাই, 4টি বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অপসারণ করা হয়েছে ইউজিসি সার্ভিল্যান্স অ্যান্ড রিপোর্টের বিরুদ্ধে। আপনারা জানেন রংপুর বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন ইসলামিক ইউনিভার্সিটিতে, আপনারা জানেন আরো একটা ইউনিভার্সিটিতে। দিস হ্যাজ নেভার হ্যাপেন্ড এভার বিফোর। তবে অনেকে বলে থাকেন যে তাদের রাজনৈতিক ভিন্নমতের কারণে তাদের অপসারণ করা হয়েছে। নট এট অল। রাজনৈতিক ভিন্নমত কি করে? গভর্নমেন্ট, দিস গভর্নমেন্ট গিভেন অ্যাপয়েন্টমেন্ট টু দিস ভাইস চ্যান্সেলর। তাদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাদের অনেক কিছু স্যার, এই ভাষণটাও আছে স্যার। না, এটা ঠিক নয়। ইউজিসি ইম্পার্শিয়ালি করে রিপোর্ট আপনি সেজন্য স্যার আপনি ধন্যবাদ জানবেন। আমি একটু অধ্যাপক ফায়েজ আপনার কাছে আসবো যে, তবে আমি এই কথাটা আপনি বলে রাখি, সিলভার লাইনিং এই জায়গাটায় আমরা তো 4টা ইনসিডেন্ট দেখছি 35টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, কিন্তু আপনারা এটা জানেন না, এশিয়ার ভিতরে বাংলাদেশ 3rd পজিশন হোল্ড করে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন টারশারি লেভেল। আমাদের টারশারি লেভেলের স্টুডেন্ট ছিল 2009 সালে 11,06,000, আর এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে 26,70,000। ডাবল ট্রিপল দ্য টাইমস। এই যে বিশাল ইয়াং ফোর্সকে আমরা এঙ্গেজ রাখতে পারছি, এমপ্লয় করতে পারছি এডুকেশনে, সেটাকে আপনি ছোট করে দেখার কোনো অবকাশ নেই। সেটা অনেক বড় ব্যাপার। অধ্যাপক ফায়েজ, অধ্যাপক আজাদ চৌধুরী যা বললেন যে এই যে বিশ্ববিদ্যালয় অস্থিরতাগুলি কারণ, যদিও কম বলছেন উনি, কিন্তু কমগুলি ক্ষেত্রে অস্থিরতার কারণ হিসেবে উনি একটা কথা বলেছেন, সাপোর্ট করছি না, অনেক শিক্ষকদের প্রত্যক্ষ অংশগ্রহণ বা শিক্ষকদের উচ্চাসা প্রত্যাশার ভাষা হিসেবে বলছেন। আপনি কি স্যার এর সাথে কিছু যোগ করবেন বা আপনার মূল্যায়ন? শিক্ষকরা আগে বেশি ইনভলভ, দ্যাট ইজ ট্রু, নো ডাউট অ্যাবাউট ইট। আর অনেক ক্ষেত্রে শিক্ষকরা ইনভলভ হচ্ছেন, দেয়ার আর জেনুইন রিজনস, যেখানে দেখা যাচ্ছে যে সব শিক্ষকই একসাথে হয়ে, ফর এক্সাম্পল হোয়াট হ্যাপেন ইন বুয়েট কিছু গত বছরে এই সময়, তো এখানে সব শিক্ষকরা কিন্তু একত্রিত ছিল। আর যেটা আপনার কুমিল্লা ইউনিভার্সিটির কথা বললেন, এটা আমার কাছে আই ওয়াজ সারপ্রাইজড টু নো যে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকরা উপাচার্যকে বলছে আপনি দুর্নীতিবাজ বা অনিয়ম করেছেন ইন টার্মস অফ রিক্রুটিং টিচার্স অর এমপ্লয়িজ অর অফিসার্স। তো এটা খুবই একটা খারাপ ডাইমেনশন দেখতে পাচ্ছি আমরা। এটা কেন হচ্ছে আমি জানি না, বাট দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং। স্যার একটা অভিযোগ স্যার আপনাকে পড়ে শোনাতে পারি। ভুয়া শিক্ষা সনদ, জাল অভিজ্ঞতা সনদ, 4টি দ্বিতীয় শ্রেণী প্রাপ্ত অর্থের বিনিময়ে উপাচার্য কর্তৃক বাংলা বিভাগে নিয়োগপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম মাওলা ওরফে আহমেদ মাওলার নিয়োগ বাতিল ও কলা ও মানবিক অনুষদের ডিনের দায়িত্ব থেকে এটা যদি হয়ে থাকে, আমার বিশ্বাস ইউনিভার্সিটি গ্রাউন্ডস কমিশনের সম্মানিত চেয়ারম্যান এখানে আছেন, উনার নোটিশে যদি আসতো বাই দিস টাইম, ডেফিনেটলি অ্যাকশন উড হ্যাভ বিন টেকেন। এবং আমি মনে করি ইউ শুড নোট ইট, হাউ কাম দিস হ্যাপেন। অধ্যাপক আইনুন নিশাত, আপনার কাছে যদি আসে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতার কারণে শিক্ষকদের ভূমিকা নিয়ে আপনার মূল্যায়ন বা পর্যালোচনা কি? আমি তো পড়াশোনা করেছি পাবলিক ইউনিভার্সিটিতে, দীর্ঘ জীবন শিক্ষকতাও করেছি পাবলিক ইউনিভার্সিটিতে, এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছি। তো আমি মনে করি যে ইউনিভার্সিটি যদি বলি, এটা টারশিয়ারি এডুকেশন। এখানে এখন নজর দিতে হবে, প্রাইমারি এডুকেশনটা স্টেটের দায়িত্ব, কনস্টিটিউশনে আছে,
সেকেন্ডারি এডুকেশনের দিকে সরকার নজর দিচ্ছেন। সেকেন্ডারি এডুকেশন পার হয়ে যারা আসবেন তাদের অবশ্যই টার্সিয়ারিতে আসতে হবে। আজাদ চৌধুরী ঠিকই বলেছেন, সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ সেকেন্ডারি থেকে তারা টার্সিয়ারিতে পড়তে হবে তাদেরকে। এখন এখানে কোয়ালিটি কন্ট্রোল, টিচার রিক্রুটমেন্ট, এডুকেশন, এটা কিন্তু প্রাইভেট সেক্টর ইউনিভার্সিটির জন্য নাই, পাবলিক সেক্টরের জন্য নাই। সেজন্য অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি অধ্যাপক আজাদ চৌধুরীকে বলছিলাম যে সব ইউনিভার্সিটিকে একটা ক্লাস্টারে ফেলা উচিত না, যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যেও ভালো মন্দ একেবারে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, টাকা কামানোর জন্য এই কাজ করছে। পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি এক স্তরের, আর আমি নাম উচ্চারণ করলাম না, বাট অনেক পাবলিক ইউনিভার্সিটি আছে যেটা ঢাকা ইউনিভার্সিটি কেন বহু প্রাইভেট ইউনিভার্সিটির কাছাকাছি না। আবারও বলছি, এক ধাপে ফেলা চলবে না। এখন একটা ইউনিভার্সিটি চালাতে গেলে তিনটা জিনিস লাগে। ভালো ছাত্র, আমি বুয়েটের ছাত্র, বুয়েট কিংবা ঢাকা ইউনিভার্সিটি কিংবা জাহাঙ্গীরনগর কিংবা রাজশাহী, সেই তুলনায় পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তত ভালো ছেলে নেই। কিছু কিছু আছে, কিছু ভালো, কিছু মাঝারি, কিছু তত ভালো নয়, কিন্তু তাদের আর্থিক সঙ্গতি থাকতে হবে। এরপরে প্রয়োজন হচ্ছে ভালো টিচার। বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগরের পাশে তো কারো দাঁড়ানোর কথা না। থার্ড যেটা হচ্ছে একটা সিস্টেম। এখন এই সিস্টেমে কিছু গোলমাল আছে, যেটা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে যারা ভালো করছে তারা সিস্টেমটাকে ঠিক রেখে সময়মতো পরীক্ষা নিয়ে পরীক্ষার মান নিয়ন্ত্রণ করে, কিন্তু আমি মনে করি তারপর একটা এক্সটার্নাল বডি থাকা দরকার এগুলো কন্ট্রোল করার জন্য। আজাদ চৌধুরী সাহেবের সাথে একটু আগে কথা বলছিলাম, এবং সেই ক্ষেত্রে টার্সিয়ারি এডুকেশনের দিকে নজর দেওয়ার জন্য মন্ত্রণালয় করতে গেলে আবার ভয় ধরে যে কোথাকার কি ব্যুরোক্রেসি ঢুকে গেল, কিন্তু তার জন্য একটা যদি কমিশন করা হয়, একটা উচ্চ পর্যায়ের কোনো একটা বডি, যাদের কাজ হবে অ্যাক্রিডিটেশন করা, পড়ানোর মানটা ঠিক আছে কিনা, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মানটা ঠিক আছে কিনা। আমার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে যে কমিটিটা আছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক থাকেন, মন্ত্রণালয়ের একজন সিনিয়র অফিসার থাকেন, আর ব্র্যাকেট থেকে আমার মানে যারা কর্তা ব্যক্তি, সেখান থেকে অত্যন্ত নামি দামি 5-6 জন থাকে, তার মধ্যে আমি একা। আর আমি নিজেও কোনো রকম ইনফ্লুয়েন্স করি না, অ্যাডভার্টাইজমেন্ট করা হয় সবচেয়ে মেধাবী যারা মেধামান অনুযায়ী নেওয়া হয়। আমি নিজেও তো বুয়েটের শিক্ষক হয়েছিলাম মেধামানের ভিত্তিতে, অন্য কোনো ভিত্তিতে তো আমি শিক্ষক হইনি, তখন অধ্যাপকও তাই হয়েছি। তো এই জিনিসগুলো একটু পর্যালোচনা করার প্রয়োজন আছে। সময়ের সাথে সাথে কিছু অসুবিধা হয়েছে, এদিক ওদিক হয়েছে। আমি যদি মনে করি যে সরকার নীতি নির্ধারক, সরকার যেই থাকুক, তারা যদি এই বিষয়টার দিকে একটু নজর দেন, তাহলে কিন্তু আমি এখনো মনে করি কিন্তু যে পাবলিক ইউনিভার্সিটিগুলো যদি মান উন্নত হয়, তাহলে মেধাবী ছাত্ররা সেখানেই যাবে, কারণ খরচ অনেক কম। পৃথিবীতে সবচেয়ে ভালো ইউনিভার্সিটিগুলো আমেরিকা বলি আর অন্য জায়গাতেই বলি, এরা প্রাইভেট সেক্টরে, কিন্তু তাদের প্রচুর এন্ডাওমেন্ট আছে, তাদের প্রচুর স্কলারশিপ আছে, যেটা দিয়ে টিউশন ফিটা তারা সাবসিডাইজ করে ফেলে, যেটা আমরা করতে পারছি না। পুরোটা ছাত্রের টিউশন ফির উপরে নির্ভরশীল। বহু জিনিস ভেবে দেখার ব্যাপার আছে। প্রাইভেটও যে সব ধোয়া তুলসী পাতা তা না, পাবলিকের মধ্যে কিছু ঝামেলা আছে। বাট আমার শুধু বক্তব্যটা হবে, আমি নিজে পাবলিক ইউনিভার্সিটির ছাত্র এবং শিক্ষক তো 1-2 দিন না, 28-29 বছর ছিলাম। আমার মনে হয় যে এই কজগুলোকে আইডেন্টিফাই করে ইউজিসির নেতৃত্বেই হোক, অন্য কোনো ভাবে সেগুলো দূর করার চেষ্টা করতে হবে। অ্যালিগেশন তো সিরিয়াস, জি, যেটা আপনি বললেন, জি, ইফ ইট ইজ ট্রু, দিস ইজ এ সিরিয়াস অ্যালিগেশন। আমরা একটু খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ ফাইকুজ্জামানের কাছে জানতে চাইবো যে সেশনজার থেকে বাঁচতে পরীক্ষা শুরুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন করতে হয়েছে। পরীক্ষা নেওয়ার বিষয়ে শেষ পর্যন্ত আপনার আশ্বাসে শিক্ষার্থীরা অনশন ভেঙেছে। আপনার বিশ্ববিদ্যালয় থেকে আমরা আসলে কি বার্তা পেলাম, ডক্টর ফাইকুজ্জামান? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আজ 4র্থ দিনের মাথায় শিক্ষার্থীরা অনশন করছে, এবং এটা খুবই দেখতে একটা অ্যাবনর্মাল মনে হচ্ছে যে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন করে, আর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে আন্দোলন করছে। এটার কারণ একটু আগেই শুনছিলেন, প্রফেসর আজাদ চৌধুরী বলছিলেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে, একটা ডিন নিয়োগকে কেন্দ্র করে কিছু সংখ্যক শিক্ষক পরীক্ষা নিচ্ছেন না। পরীক্ষার তারিখ দেওয়া হয়েছিল 23শে জুন থেকে পরীক্ষা হওয়ার কথা, সেই পরীক্ষা তারা নেন নাই। তারা প্রতিবাদ করেছেন যে আমরা ওই ডিন নিয়োগ ঠিক না হওয়া, আমাদের কথা মতো না হলে আমরা করতে পারি কিনা। অধ্যাপক ফাইকুজ্জামান, আপনি একটু শুনবেন, একটু ফায়েজ স্যার একটা প্রশ্ন করতে চাই। আমার আপনার কাছে প্রশ্ন, যে ডিন যে নিয়োগ দেওয়া হলো, এটা কি অ্যাক্ট অনুযায়ী দেওয়া হয়েছে,
আমার জানা মতে অ্যাক্ট অনুযায়ী সিনিয়র মোস্ট যিনি ওনাকে ডিন হিসাবে নিয়োগ দেওয়ার কথা, তারপরে আবার নেক্সট সিনিয়র মোস্ট যিনি তাকে। কিন্তু এখানে আমি যেটা শুনেছি যে অনেককে ডেঙ্গিয়ে একটা নিয়োগ দেওয়া হয়েছে। এম আই রাইট? স্যার অধ্যাপক ফায়কুজ্জামান আপনি শুনতে পেয়েছেন কিনা জানি না, যে ডিন নিয়োগে অনেককে ডিঙিয়ে একজন। স্যার আমি পরিষ্কার করি, জি স্যার খুলনা বিশ্ববিদ্যালয় অ্যাক্টে পরিষ্কারভাবে বলা আছে ডিসিপ্লিন সমূহের জ্যেষ্ঠতার ভিত্তিতে এবং ডিসিপ্লিনের মধ্যে ডিনশিপ আবর্তিত হবে। সেই আবর্তনের ক্ষেত্রে ফার্মেসি ডিসিপ্লিনের আগে কখনোই ডিনশিপ পায়নি, সেই হিসেবে ফার্মেসি ডিসিপ্লিনকেই দেওয়া হয়েছে। এখানে তিনি স্কুলের সিনিয়র কি জুনিয়র সেটা কিন্তু দেখার বিষয় না, কারণ একটা পরিষ্কারভাবে আছে ডিসিপ্লিন সমূহের মধ্যে ডিনের পদ আবর্তিত হবে, সেই আবর্তন হিসাবেই দেওয়া হয়েছে, কোনোভাবেই এক লঙ্ঘন করা হয়নি। এবং আমি কিন্তু শিক্ষক মহোদয়দের অনুরোধ করেছিলাম যে যদি আমি এটা অ্যাক্ট অনুসারে না দিয়ে থাকি, আমি যদি না দিয়ে থাকি তাহলে কিন্তু আপনারা আদালতে যেতে পারেন। তারা কিন্তু সেটা করেন নাই, বরং আজকে আদালত সুমোটো দিয়ে বলেছে যে ডিন নিয়োগ যথার্থ হয়েছে কি হয়নি সেটা আমার কাছে ব্যাখ্যা চেয়েছে। আমি এতে খুবই পরিতৃপ্ত যে আদালত এটার মীমাংসা দিবে। কিন্তু আমি পরিষ্কারভাবে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যাক্টে এটা উল্লেখ আছে যে ডিসিপ্লিন সমূহের মধ্যে আবর্তনের মাধ্যমে হবে এটা, এবং সেই আবর্তনে ফার্মেসি ডিসিপ্লিন কখনো পায়নি, সেখানে ডিনশিপ দেওয়া হয়েছে। অধ্যাপক ফায়কুজ্জামান আপনাকে ধন্যবাদ। স্যার আপনি কি? আমি একটু ইন্টারেক্ট করতে চাই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টে যেটা আছে, ভাইস চ্যান্সেলর উইল অ্যাপয়েন্ট এ ডিন ফ্রম সিনিয়র মোস্ট টিচার্স, কিন্তু একটা ডিনের আন্ডারে, একটা ফ্যাকাল্টির আন্ডারে 4টা 5টা 7টা 10টা বিভাগ থাকে। এখন কোনো বড় ডিপার্টমেন্ট বা এস্টাবলিশ ডিপার্টমেন্ট, ওয়েল এস্টাবলিশ ডিপার্টমেন্ট, সেখানে 5টা 7টা 10টা সিনিয়র মোস্ট প্রফেসর থাকতে পারে। কিন্তু একটা নতুন ডিপার্টমেন্ট হুইচ ডিমান্ডস টু বি সাম অ্যাটেনশন, সেখানে হয়তো একজন আছে। রোটেশন যদি একটা বিভাগেই খুলতে থাকে তাহলে বিভাগে রোটেশন তো হলো না, এইটা আবর্তিত হবে ফ্যাকাল্টির জুড়ে। ইন্টারপ্রিটেশনের একটু স্কোপ আছে, সেজন্য শিক্ষার্থী দাবি করে। স্যার আমি জানি না স্যার এইটা খুব যৌক্তিক মানে রোটেশন হয়েছে কিনা, তবে নিশ্চয়ই এই সম্পর্কে প্রফেসর আইনুল ইরশাদ আমরা কি একটা বিরতি নিয়ে আমি ফিরবো? ফায়কুজ্জামান সাহেবের কথা যদি বুঝে থাকি, বুয়েটেও একই নিয়ম প্রতিপালিত হয়। সো ডিনশিপ রোটেটস অ্যামং দ্য ডিপার্টমেন্টস এন্ড ওই ডিপার্টমেন্টের টিচারদের মধ্যে সিনিয়রিটি। সো ডিপার্টমেন্ট এ সিনিয়র মোস্ট হলেন, এরপরে ডিপার্টমেন্ট বি তে যাবে, ডিপার্টমেন্ট এর যিনি দ্বিতীয় শিক্ষক তিনি হয়তো ডিপার্টমেন্ট বির সিনিয়র মোস্টের অনেক সিনিয়র, ডাজ নট ম্যাটার। ডিপার্টমেন্ট এ বি সি ডি আবার ঘুরে এ বি সি। আমার মনে হয় যে এই বিষয়টি পরিষ্কার করেছেন দুইজনই। তারপর আমরা পরে অধ্যাপক ফায়কুজ্জামানের কাছে আরো জানতে চাইবো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে আমি একটু রাজশাহীর অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিনের কাছে জানতে চাইবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি এক ধরনের ধাওয়ার ঘটনা ঘটেছে। কেউ কেউ বলছেন যে পুলিশের পাশে ছাত্রলীগ সমর্থকদের বা ছাত্রলীগের কর্মীদের অবৈধ আশ্রয় দেখা যায়, তখন পুলিশ নীরব থাকে। ছাত্রদলের ক্ষেত্রে ধাওয়া পাল্টা ধাওয়া করছে কেন? স্যার যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে বিষয়টা এরকম নয়, বিষয়টা হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক একটি সিদ্ধান্ত আছে যে ক্যাম্পাসে কোনো রকম রাজনৈতিক সভা সমাবেশ মিছিল বা এরকমভাবে কোনো কিছু করা যাবে না, নিষিদ্ধ আছে। সেই প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো সংগঠনই, সেটা ছাত্রলীগই হোক, ছাত্রদল হোক বা অন্য কোনো সংগঠনই হোক না কেন, ছাত্র শিবির হোক বা ছাত্র কোনো সংগঠন, তাদের সকলেরই কিন্তু সকল কর্মকাণ্ডগুলো নিষিদ্ধ আছে। সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে এখানে প্রশাসনের, বিশেষ করে পুলিশ প্রশাসনের একটা ভূমিকা থাকে যে ক্যাম্পাসকে একদম সন্ত্রাসমুক্ত রাখা, ক্যাম্পাসের শিক্ষা পরিবেশটাকে নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট যে দায়িত্বটি পুলিশ প্রশাসনকে দিয়েছে তারা সেটা পালন করে। তো সেদিক থেকে আমার মনে হয় যে পুলিশ প্রশাসনকে যে দায়িত্ব দেওয়া আছে তারা সে কাজটি করে। আর বিশ্ববিদ্যালয়ে স্যার এখানে পুলিশ প্রশাসন কোনো দ্বিমুখী আচরণ বা ব্যবস্থা নিয়েছে, দ্বিমুখী নীতি অনুসরণ করে না স্যার। ছাত্রদল বা ছাত্রলীগ এরকম কোনো, সেইটার ক্ষেত্রে আমরা যেটা এই ক্ষেত্রে আমি যেটা আপনাকে বলবো সেটা হলো পুলিশ প্রশাসনকে যে
সিন্ডিকেটের সিদ্ধান্ত দেয়া আছে সেই অনুযায়ী পুলিশ প্রশাসন তারা কাজ করবে। স্যার আপনাকে এটাই ধন্যবাদ আমাদের স্যার। কাম্য। আমি একটু অধ্যাপক ফাইকুজ্জামান আপনার কাছ থেকে একটু অতি সংক্ষেপে শেষ প্রশ্ন করতে চাই যে স্যার আপনি কি একটু বলবেন যে শিক্ষকরা এই কারণে ছাত্রদের পরীক্ষা নিতে বিরত থাকলো, এরকম একটি কারণে তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া হবে কিনা? অধ্যাপক ফাইকুজ্জামান। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকের বিরুদ্ধে সরাসরি আমি চিঠিপত্র দিয়েছি, সিন্ডিকেট তাদেরকে বারবার আহ্বান জানিয়েছে। আজকে কিন্তু হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে আমরা ছাত্রদের অনশন ভাঙিয়েছি এবং 7 জন ডিসিপ্লিন প্রধান আমার সাথে গিয়ে হাইকোর্টের আদেশ তাদেরকে আমি শোনালাম এবং শোনাবার পরে তাদেরকে আজকে অনশন ভাঙানো হয়েছে। আমি বিশ্বাস করি যে হাইকোর্টের আদেশ ভবিষ্যতে সবাই মেনে চলবেন, মহামান্য হাইকোর্টের নির্দেশ তারা মানবেন এবং আমাদেরকে আর কোনোদিনই একাডেমিক কার্যক্রম আমরা বন্ধ করব না। অধ্যাপক ফাইকুজ্জামান আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আপনি বিরতির সময় বলছিলেন, স্যার আপনি বিরতির সময় বলছিলেন যে যে মানে এই শিক্ষকরা যে এইভাবে জড়িত হচ্ছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনি একটু বলতে চাইছিলেন। স্যার শিক্ষকরা যদি এই কাজটি করে থাকেন এবং যেটা ঠিক না হয় তাহলে স্যার এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না কেন স্যার? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইজ এ ডিফারেন্ট সিনারিও, জি কমপ্লিটলি ডিফারেন্ট সিনারিও। জি। খুলনার ব্যাপারে আমি এখনো কনফিউজড জি। যে সিনিয়রিটি বলতে কি মিন করা হচ্ছে। উইদিন দ্য ডিসিপ্লিন যদি হয়, এটা ইউনিভার্সিটি গার্লস কমিশনের চেয়ারম্যান গ্যাপ উনি বলছেন যে এটা পরীক্ষা উনিও করে বলছিলেন যে উনি জি। দেখবেন তুলে দেখেছেন ব্যাপারটা উনি কি। বলেছেন, জি। তবে আই ডেফিনেটলি হ্যাভ এ ডাউট ইন মাই মাইন্ড যে সিনিয়রিটির এক্সপ্লেনেশনটা ওখানে কি আছে। আর জাহাঙ্গীরনগরের ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট। এখানে যে জিনিস শিক্ষকরা যে আন্দোলনটা করছেন, যখন আমি একটু ঘটনাটা বলি, জি। প্রফেসর আনোয়ার হোসেন যখন উপাচার্য হিসাবে নিয়োগ লাভ করেন ওখানে, তখন আমাকে ওনার সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছিল যে হাউ ডু ইউ লুক ইনটু ইট। আমি বললাম যে দ্য ওয়ে আই হ্যাভ নোন হিম ফর দ্য লাস্ট মেনি ইয়ার্স, উনি ইলেকশন দিবেন, ইমিডিয়েটলি ইলেকশন দিবেন। অ্যান্ড মোস্ট প্রবাবলি দ্যাট ওয়াজ মাই এক্সপেকটেশন, মোস্ট প্রবাবলি হি মে নট কন্টেস্ট দ্য ইলেকশন। উনি ওখানে ইলেকশন দিয়ে চলে আসবেন, কেননা জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগং এই সমস্ত ইউনিভার্সিটিগুলো অনেক পুরনো। এখানে আমি যদি নিয়োগ পাই, আই উইল বি ট্রিটেড অ্যাজ এ ফরেনার দিয়ে। এই জন্য দলমত নির্বিশেষে জিনিসটা হচ্ছে বলে আমার বিশ্বাস। যে সমস্ত ইস্যুর কথা বলা হচ্ছে তার চেয়ে বাইরে থেকে একজন এসে নিয়োগ পেলেন এবং উনি কন্টেস্ট করলেন এবং আলটিমেটলি নির্বাচিত হলেন। এখানে আমার মনে হয় এখানে হার্ট বার্নিং হবে। বোধহয় হার্ট বার্নিংটাই কারণ আজকে 17 দিন ধরে এটা চলছে। আমি একটু স্যার এই আপনি সম্বন্ধে আপনি বলতে একটু- চাচ্ছিলাম। আপনি একটু শেষে বলে স্যার আমি একটু আবার প্রফেসর আইনুন নিশাতের কাছ থেকে একটু শুনে আসি যে স্যার এই যে শিক্ষকদের মধ্যে যে অতি রাজনৈতিক একটা অবস্থা তৈরি হচ্ছে, যেটা আজাদ স্যার প্রথমে বলতে শুরু করেছেন, স্যার সেটা সম্পর্কে যদি আপনি একটু বলেন স্যার। আমি দুটো পয়েন্ট বলবো। প্রথম কথা হচ্ছে শিক্ষকরা যে পরীক্ষা নিচ্ছেন না, এখানে একটা জবাবদিহিতার ব্যাপার আছে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ছাত্ররা উঁচু হারে ফি দেয়, অত্যন্ত উচ্চ হারে, জি। এবং সেই ক্ষেত্রে প্রশাসন শিক্ষার মান বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করতে পারেন শিক্ষকদের। আমার ইউনিভার্সিটিতে শিক্ষক ক্লাসে কি নিচ্ছেন সেটা বোঝার জন্য সিনিয়র শিক্ষক গিয়ে পিছনে বসে থাকেন, ছাত্রদের কাছ থেকে মতামত নেওয়া হয়, নির্দিষ্ট তারিখে পরীক্ষা হলো কিনা এবং নির্দিষ্ট তারিখে ফল ঘোষণা করা হলো কিনা আমি সেটা চেক করতে পারি, কারণ আমার একটা দায়বদ্ধতা আছে ছাত্রর কাছ থেকে ছাত্রর পিতার কাছে, গার্জিয়ানের কাছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে এইটা আনতে হবে। সে কারণে আমি বলছি যে টার্সিয়ারি এডুকেশন, উচ্চশিক্ষা দেখার জন্য একটা গার্জিয়ান দরকার, আদারওয়াইজ এটা হবে না। আমি 1965 সনে ছাত্র হিসাবে ভর্তি হয়ে বোধহয় যে ফি দিতাম, আজাদ ভাই আর ফয়েজ ভাই আমার 1 বছর আগে ভর্তি হয়েছিলেন, যে ফি দিয়েছেন এখনো বোধহয় সেটাই চলছে। স্যার আমরাও তাই দিয়ে আসছি। আপনারাও তাই দিয়ে এসছেন। অর্থাৎ এখানে দায়বদ্ধতাটা প্রয়োজন। আমি আগেই বলেছি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার সাথে রিসার্চ, শিক্ষার মান সবকিছু জড়িত আছে। এই জিনিসগুলো দেখতে হবে। প্রাইমারি এডুকেশনে সাপোর্ট দিচ্ছেন রাষ্ট্র, স্যালুট দেম। সেকেন্ডারিতে নজর দিচ্ছেন, খুব ভালো কথা। এবার জন্য একটু টার্সিয়ারির দিকে নজর দেন। স্যার টার্সিয়ারির দিকে নজর দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত লোকটি এই স্যার আমাদের সঙ্গে আছে। স্যার আপনি 3টি বিষয় যদি স্যার একটু আলোচনা করতেন। শিক্ষকদের যে এটি প্রসঙ্গ আপনি তুলেছেন, শিক্ষকদের বেশি রাজনৈতিক বা প্রত্যাশার মধ্যে ঢুকে যাওয়া, 2 হচ্ছে শিক্ষকদের গবেষণা ক্ষেত্রে এবং শিক্ষকদের মান বিবেচনায় একটি প্রস্তাব করছেন আমাদের প্রফেসর আইনুন নিশাত। স্যার এই 3টি প্রস্তাবে স্যার আমাদের একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরতে হচ্ছে। ফিরে এসে স্যার আপনি যদি এই 3টি বিষয়ে আলোচনা করেন, আমরা ফিরছি।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্যার, আপনার কাছে রাজনীতি, শিক্ষকদের মান উন্নয়ন, হ্যাঁ, আমার বন্ধু বলেছিলেন যে তথ্য কিছুটা যুক্তিও আছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ভার্চুয়ালিং ইউনিভার্সিটি স্বাধীনতার সময় হয়েছে, তখন তো অনেক 40 বছর হয়ে গেল, এখানে অনেক সিনিয়র শিক্ষক আছে, তাদেরও প্রত্যাশা আছে ওখান থেকে ভাইস চ্যান্সেলর হওয়ার। তো না হতে পারে বা না হলে তখন তারা হয়তো সেই হিসাবে কোঅপারেট করবে না। সেই কোঅপারেশন না করার ফলেই কি আনোয়ার হোসেন বিপদে পড়লেন না অন্য কিছু আমি জানি না। তবে এর বিপরীত চিন্তাও আছে। আনোয়ার হোসেন সাহেব যখন অ্যাপয়েন্টেড হলেন তখন আমাদের একজন শিক্ষা গুরু বলতে পারেন, উনি বলেছিলেন যে ইংলিশের প্রফেসর, উনি জাহাঙ্গীরনগরের ভাইস চ্যান্সেলর ছিলেন, জিল্লুর রহমান সিদ্দিকী সাহেব বলেছিলেন এটাই একটি আদর্শ নিয়োগ, কারণ যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর তিনি যত সম্পৃক্ত থাকেন রাজনীতির সঙ্গে কোনো না কোনো গ্রুপের সঙ্গে, তার পক্ষে পার্টিজান ভিউ হোল্ড করাটা স্বাভাবিক হয়ে যায়। ডিসপ্যাশনেটলি যদি না খুব স্ট্রং পার্সোনালিটি হয়, এটা মেনটেন করা ডিফিকাল্ট হয়। এবং তিনি ওয়েলকাম করেছিলেন যে ডক্টর আনোয়ার হোসেন যখন জাহাঙ্গীরনগরে ভাইস চ্যান্সেলর হয়েছে ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, হি উইল বি কোয়াইট ডিসপ্যাশনেট অ্যান্ড don't make any discrimination on the basis of feeling or loyalty or politics. এটার একটা এক্সাম্পল আছে। But Professor Ajay Chaudhary, you were the Vice Chancellor of Dhaka University. I was also the Vice Chancellor. Of course. And we were from Dhaka University. I said Here you is are an commercial say. exception. I may be Sir, exception, you may be an exception. You don't generalize it. Sir, The thing is, আরেকটা কথা আমি বলি, ফজলুল আলম চৌধুরী সাহেব ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন and গ্র্যান্টস কমিশনের চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন। উনি যখন ঢাকা ইউনিভার্সিটি ইলেক্টেড হয়ে আসলেন, He was a student of one of Dhaka the- University, স্টুডেন্ট বাট নট এ টিচার, not a teacher. নট এ টিচার। উনি বিদেশে যে এসে জাহাঙ্গীরনগর কিছুদিন ছিলেন থেকে উনি রাজশাহীতে চলে University যান, Grants Commission এ গেলেন। রাজশাহীতে চলে যান, রাজশাহী থেকে গ্র্যান্টস কমিশনের মেম্বার হন। উনি হি ওয়াজ ওয়ান অফ দি বেস্ট ভাইস চ্যান্সেলর বেশ কয়েকজনের নামের ভিতরে। তবে গ্রান্টস কমিশন থেকে আসলেন, কিন্তু গ্রান্টস কমিশন থেকে Sir, আসাতে এই সমস্যাটা হতে Sir, পারে। আমি জানি না, স্যার। নয় যে উনি ডিসপ্যাশনেটলি স্যার, করেছেন। আমি জানি না, আরেকটা স্যার। আমি ওই জি, কথাটা বলে শেষ করে দিচ্ছি যে আনোয়ার সাহেব যথার্থই বলেছেন, উচ্চশিক্ষাকে দেখভাল করার জন্য the complexity of higher education in the globalized village, in the knowledge challenge and skill generation, এটার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, প্যাডাগোগিক্যাল অ্যাসপেক্ট সবকিছু নিয়ে উচ্চশিক্ষা একটা আলাদা জগৎ। এটা আপনার ইকোনমিক প্রসপেরিটি, বুম, সোশ্যাল ট্রান্সফরমেশন সবকিছুর জন্য উচ্চশিক্ষা কমিশন দরকার। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের পাওয়ার নাই, ওটা পারে না। সুতরাং উচ্চশিক্ষা কমিশন যেটা হলবে somewhat substitution of the higher education ministry. আমরা বুঝতে পারছি স্যার। আমরা একটু অধ্যাপক ফায়েজ আপনার কাছে আসি, আপনি এই বিষয়টা নিয়ে একটু বলবেন। একটু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপনি বলতে চাইছিলেন স্যার, আপনি যদি একটু সংক্ষেপে বলেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আমি যখন উপাচার্য ছিলাম, আমি তো বিএনপির সময় উপাচার্য হলাম, কেয়ারটেকার যখন আসলো সে সময় আমি উপাচার্য ছিলাম। কেয়ারটেকারের টাইমেই আমার টেনিয়রটা শেষ হলো, আমার ইলেকশনের মধ্যে দিয়ে যে টেনিয়রটা ছিল। তারপরে যখন আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো কেয়ারটেকারের সময়, তখন আমাকে বলা হয়েছিল সো কল কেয়ারটেকার সিস্টেম 111-এর পরে, ইফ আই কল ইট কেয়ারটেকার, ওকে। তা ওই সময় যে নিয়োগটা আমাকে দেওয়া হয়েছিল, সেই সময় আমিও বলেছিলাম যে দেখেন আমি বেশি দিন থাকবো না, নির্বাচনের মাধ্যমে নতুন একজন উপাচার্য আসবেন এবং আমি সেখান থেকে বিদায় নেব। কিন্তু আমি যখন দেখলাম যে আবার এর মধ্যে ইলেকশন হয়ে গেল, আওয়ামী লীগ কেম টু পাওয়ার, তখনও কিন্তু আমেরিকার গভর্নমেন্ট সরকারের তরফ থেকে আমাকে কিন্তু বলা হয়নি যে তুমি অব্যাহতি নাও বা আমাকে সরানো হয়নি। কিন্তু আমি আই ওয়াজ কন্টিনিউইং অ্যাজ দ্য ভাইস চ্যান্সেলর অফ ঢাকা ইউনিভার্সিটি। কিন্তু আমি সরকারের কাছে একটা অনুরোধ করেছিলাম যে যেহেতু নির্বাচনের মধ্যে দিয়ে একজন উপাচার্য হতে হবে, এবং আমি যদি এখন সিনেট নির্বাচন প্রথমে করি তারপরে উপাচার্য প্যানেল করি, সময় লাগবে। তা আমি মনে করি এই যেহেতু এখন একটু সময় লাগছে, লেট এ নিউ ভাইস চ্যান্সেলর কাম and he takes the initiative. I was surprised to note when Professor Arifin Siddiqui, who became the Vice Chancellor after me, তারপরে ইলেকশন হলো, সিনেট ফর্ম করা হলো, উনি কেন নির্বাচন দিলেন না? আমার দৃঢ় বিশ্বাস উনি যদি নির্বাচন দিতেন সে সময় উনি হাইয়েস্ট ভোট পেতেন, কারণ সরকার তাকে নিয়োগ দিয়েছেন। সরকারের কিন্তু ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ কন্ট্রোল ইন দ্য সিনেট। তাদের সিনেট যে সদস্যরা যেখানে আছেন সিনেট সদস্য, তাদের উপরে সরকারের বিরাট একটা ইনফ্লুয়েন্স কাজ করতে পারে। সরকার চাইলে কিন্তু
ইজিলি তাকে হাইয়েস্ট ভোটই দেওয়াতে পারতো। জি। হাইয়েস্ট ভোট যদি না পেত তারপরেও তো উনি ভাইস চ্যান্সেলর উনি হতেন। জি। আপনার তিনজনের একজন হলেই আপনার তো- জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রফেসর আনোয়ার হোসেন didn't get the highest vote, Right. but he was picked up because he was appointed by the government. প্রফেসর আরিফিন সিদ্দিকী সাহেব কেন জায়গায় ফেল করলেন, এটা ঢাকা, রিমেম্বার ওয়ান থিং, ঢাকা ইউনিভার্সিটি সেটস এক্সাম্পল ফর আদার ইউনিভার্সিটিজ টু ফলো। রাইট স্যার। এখানে আমরা মেজারেবলি ফেল করেছি, Sir, আমরা ঢাকা ইউনিভার্সিটি সেই এক্সাম্পলটা আমার ক্রিয়েট মনে করতে হয় পারলো না। আমার মনে হয় স্যার ইউজিসি চেয়ারম্যান সাহেব এখানে আছেন, উনি নিশ্চয়ই বিষয়টি দেখবেন। প্রফেসর আইনুল নিশাত, আপনার জন্য আমার 30 সেকেন্ড আছে, আমি খুব ভেরি কুইকলি, বিশ্বে উন্নত বিশ্ব যদি দেখি ইউএসএ ইউকে, সেখানেও প্রফেসররা পলিটিক্স করেন, কিন্তু তাদের পলিটিক্যাল লাইফ, বারাক ওবামার অ্যাডভাইজাররা, বুশের অ্যাডভাইজাররা সবই তো একাডেমিক, university সবই থেকে মিনিস্টার আসে। ইউনিভার্সিটি থেকে। কিন্তু একাডেমিক লাইফকে আলাদা করতে হবে। ইউনিভার্সিটি শুড হ্যাভ এ ক্যালেন্ডার, শুড হ্যাভ এ ডেফিনিট প্রোগ্রাম। আপনি ওদিকে আপনার মত প্রকাশের অধিকার আছে, আপনি করেন, একাডেমিক ক্যালেন্ডারটাকে ব্যাহত দেবেন না। প্রাইভেট সেক্টরে যে কয়টা বিশ্ববিদ্যালয় ভালো করছে তারা কিন্তু ওই ক্যালেন্ডার মানছে, যারা ভালো করছে না তারাও ক্যালেন্ডার মানছে। কিন্তু ক্যালেন্ডার মানা আর একাডেমিক লাইফ এক বিষয়। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক টকশোতে আসেন, আমি ওটা দেখি না, কিন্তু আমি দেখি ক্লাসরুমে তিনি কি করছেন। ক্লাসরুমে ফাঁকি দিলে রক্ষা নেই। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ সৌজন্যে গ্রামীণ ফোন।